আপনারা দেখছেন একুশে টেলিভিশন। আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক। ২১ রাতে দেশের অন্যতম স্পর্শকাতর গুরুত্বপূর্ণ বা কেপিআই এলাকা আমরা বলতে পারি সচিবালয়ে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তার সুনির্দিষ্ট কারণ এখনো পর্যন্ত আমরা জানতে পারিনি। তবে সরকারের কোনো উপদেষ্টা এবং ছাত্র সমন্বয়কদের মধ্যে থেকে অনেকে বলছেন এটি আওয়ামী লীগের ষড়যন্ত্র। আসলে বিষয়টি কি, যেই ঘটনা ঘটেছে সেটি স্বাভাবিক কোনো অগ্নিকাণ্ড কিনা, অথবা সচিবালয়ের যে ভবনগুলো রয়েছে আমরা জানি যথেষ্ট ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে, সেই জায়গাগুলো থেকে আসলে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি কি হতে পারে, এসব বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের একুশের স্টুডিওতে আজ উপস্থিত রয়েছেন ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবু নাঈম মোহাম্মদ শহীদুল্লাহ, রয়েছেন সাবেক সচিব রাজনৈতিক বিশ্লেষক AFM সুলাইমান চৌধুরী। আমি সুলাইমান চৌধুরী আপনার কাছে আসবো, তার আগে একটু আবু নাঈম মোহাম্মদ শহীদুল্লাহ আপনার কাছে আমার প্রশ্ন, আপনার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে আপনার কি মনে হয় এটি কোনো স্বাভাবিক দুর্ঘটনা? দুর্ঘটনা তো সবই অস্বাভাবিক, তারপরে স্বাভাবিক অবস্থাতেই কোনো দুর্ঘটনা কিনা, অথবা এর মধ্যে কোনো সাবোটাজ রয়েছে কিনা? আমরা যখনই স্যাবোটাজের কথা বলি, প্রথমে আমি বলে নিচ্ছি যে যে ফায়ার সার্ভিসের যে অগ্নিসেনা মারা গেল, তার মাগফিরাত কামনা করছি। এবং সেই সাথে আপনি যেটা বললেন যে স্যাবোটাজ, যখনই আমরা স্যাবোটাজের কথা চিন্তা করি তখন কয়েকটা আলামত, ইনিশিয়াল আলামত আমরা করি যে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সেটা উৎস একটা সাধারণত হয়ে থাকে যে সাধারণভাবে, কিন্তু যখনই একটার অধিক হয় বা দুই প্রান্তে হয় তখন কিন্তু ওটা আমরা প্রথমে ধরে নেব যে এটার অস্বাভাবিক। তার সাথে অতি দ্রুততার সাথে যখন অগ্নিকাণ্ড প্রসার পায়, ছড়িয়ে যায়, তখন যদি সেখানে কেমিক্যাল না থাকে তাহলেও আমাদেরকে একটু যে যে জিনিসগুলো অ্যাবনর্মাল, তা সেহেতু আমাদেরকে চিন্তা করতে হবে সেটা কেন হলো। তৃতীয়ত হলো যে যেখানে মানুষ নাই সেখানে তো অন্য, যেমন আমরা প্রথমে ধরে নিই যে কি কি কারণে অগ্নিকাণ্ড ঘটে এবং আমরা একটা করে বাদ দিতে থাকি। যেমন মানুষ যদি না থাকে তাহলে সিগারেট ওখানে নিশ্চয়ই ছিল না, ওখানে মশার কয়েল ছিল না, ওইখানে ওই গরম করার জন্য হিটার ছিল না, তার মানে এগুলো বাদ যাচ্ছে। তাহলে থাকছে কি? থাকছে কোনো অস্বাভাবিক কিছু কিনা। এবং একটা পুরো ভবনে যদি কেউ না থাকে সেখানে ইলেকট্রিসিটি বন্ধ থাকার কথা, তার মানে অগ্নিকাণ্ডের ইলেকট্রিসিটি থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটার কথা না। আর স্যাবোটেজ যখন হয় তখন এটা পূর্ব পরিকল্পিত হয় এবং পরিকল্পনা অনুযায়ী যারা স্যাবোটেজ করবে তারা কিন্তু বিকল্প পথও খুঁজে, যার জন্য আমি যেটা প্রথমে বললাম যে এর উৎস বেশ কয়েকটা থাকে, বা একই সাথে দেখা যাবে বা একটু পরে দেখা যাবে আরেক জায়গা থেকে ঘটেছে, তো তেমনটাই একাধিক জায়গা থেকে উৎস। সেটাই। আর তাছাড়াও যে আমরা দেখলাম সচিবালয়ের যে এত প্রশস্ত, যে এই দুইটা পাশাপাশি বিল্ডিংয়ের যদি মাঝামাঝি ধরি, পাশাপাশি জায়গাতে অফিসগুলোতে ছড়িয়ে পড়লো অগ্নিকাণ্ড, এটা কিন্তু একটু অবশ্যই অস্বাভাবিক। দ্বিতীয়ত হলো যে আমরা যেটা প্রথমত ভাবছিলাম যে লিফটের কোণ থেকে যদি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকে, তার মানে হচ্ছে লিফট থেকে নেমেই দেখবেন যে ওখানে কিন্তু লবি আছে, যে অফিস পর্যন্ত পৌঁছাতে গেলে ওইখানে কিন্তু কোনো দাহ্য বস্তু নাই। তাহলে হঠাৎ করে দুই দিকেই একইভাবে অগ্নিকাণ্ড সূত্রপাত হলো এবং দুই দিকে সমানে ধাবিত হলো এবং দুই দিকে একদম চূড়ান্ত পথে চলে গেল। তারপরেই একটা ফ্লোর থেকে আরেকটা ফ্লোর, এরকম করে 4টা ফ্লোরে অতি দ্রুততার সাথে আগুন লেগে যাওয়াটা এটা অবশ্যই অস্বাভাবিক। তা আমাদের সাধারণ আমার অভিজ্ঞতা থেকে আমি যেটা দেখেছি এরকম দেখি নাই। তা এটার সাথে যেটা হতে পারে যে অস্বাভাবিক হতে হলে, যেমন কাগজ পোড়ার যেরকম জিনিস, যে এটা কিন্তু ওরকম ধাবিত হবে না যদি কেমিক্যাল না থাকে। আচ্ছা। কিংবা ইলেকট্রিক্যাল কানেকশনগুলো এরকম থাকতে হবে যে ইলেকট্রিসিটি দিয়ে পার হয়ে গেল। তো এরকম হতো না, কারণ আমরা তো সচিবালয়ে তো আমরা জানি যে এক একটা কক্ষে কীরকম করে থাকে, একটা কক্ষ থেকে আরেকটা কক্ষ পার হতে গেলেও সেখানে একটা বিরতি লাগে। তাই এই পুরো জিনিসটা যে তাছাড়াও যেটা হলো যে যদি স্যাবোটাজ হয় তাহলে একটা মোটিভ লাগবে। তা মোটিভ হিসাবে আমরা কি করতে হবে যে যারা এখানে কি ছিল, তাই যেখানে ছিল যে রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ নথিপত্রগুলো ওখানে আছে, এবং এখন আমরা জানি যে এতগুলা কমিশন হয়েছে, এতগুলা তদন্ত হচ্ছে, তা তারা কেউ না কেউ কোনো না কোনো ডকুমেন্টের প্রায় দরকার হচ্ছে এবং সেটা ওই সচিবালয় থেকে সেটা সাপ্লাই দেওয়া হচ্ছে। তা তার মানে তাহলে মোটিভ তাহলে এখানে খুঁজলে পাওয়া যাওয়ার সম্ভাবনা আছে যে নিশ্চয়ই এই ডকুমেন্টগুলোকে, যেটা রাষ্ট্রের একটা গোপনীয় ডকুমেন্ট, প্রয়োজনীয় ডকুমেন্ট, এগুলাকে কি পুড়িয়ে ফেলাবার একটা প্রচেষ্টা এর ভিতরে কি নিয়োজিত আছে? যেহেতু অন্যান্য জিনিসগুলোও যে সাপোর্ট দিচ্ছে যে কিছুটা অস্বাভাবিক তো আছেই।
তা এগুলাকে যখন যেটা উচ্চ একটা ইনকোয়ারি টিম হয়েছে, তারা প্রথমে আমার থাকবে, অবজারভেশন থাকবে যে তারা প্রথমেই স্যাবোটেজকে মাথায় নিয়েই কিন্তু নামা দরকার। এই জন্যই তাহলে হবে কি যে এক্সক্লুড করতে পারবে, তাহলে অন্য দিকে যাবে না। তারা আগে এগুলাকে ধর্তব্যে নেবে এবং বাদ দিতে দিতে যদি দেখে যে না অন্য জিনিস পাওয়া যাচ্ছে, যে ওখানে মানুষ ছিল বা এখানে আরও জিনিস হলো যে মানুষ যদি থাকে, তাহলে হচ্ছে কি যে সচিবালয়ের একটা তো বিল্ডিং না, এটা কি পয়েন্ট ইনস্টলেশন মানে হচ্ছে পুরা সচিবালয়, তার মানে সবগুলা বিল্ডিং মিলিয়ে একটা কেপিআই। আর কেপিআই যখন হয় তখন এটার যে প্রিন্সিপাল সেই অনুযায়ী খালি ফায়ার সার্ভিস না, প্রত্যেকটা আইন শৃঙ্খলা বাহিনী এর সাথে সম্পৃক্ত থাকবে। সার্ভিস প্রোভাইডার যেমন ইলেকট্রিসিটি প্রোভাইডার বলেন, গ্যাস প্রোভাইড করছে, এরা সম্পৃক্ত থাকবে। এবং বাংলাদেশ সেনাবাহিনী ইজ অলসো রেসপন্সিবল ফর এনি কেপিএ ইন বাংলাদেশ। তাহলে হবে কি যে অল্টারনেটিভ, যে কারণ হলো যে এটা আক্রান্ত হওয়া মানে হচ্ছে দেশের বিরাট একটা সম্পদ আক্রান্ত হয়েছে, তখন দেশের সর্বাত্মক যে কেউ ফেল করলে তখন ন্যাচারালি তখন সেনাবাহিনীকেও ডাকা হয় এটার জন্য। এবং তাদের জন্য যেটা হলো যে পরিকল্পনা থাকে, একটা সেফটি প্ল্যান থাকবে, এই সেফটি প্ল্যানের আবার অল্টারনেটিভ প্ল্যান থাকে। এবং কেউ ব্যর্থ হলে তখন আরেকজন এসে যে ওটা পরিস্থাপন করবেন। তাই এই পরিকল্পনাগুলা আমাদেরকে আবারও খুঁটিয়ে দেখতে হবে যে পরিকল্পনাগুলা কিভাবে করা হয়েছিল এবং তাদের প্রত্যেকটা কম্পোনেন্টের জন্য এক একটা দল নির্ধারিত থাকে যে এই ভবনটার জন্য কারা ছিল, তাহলে সেখানে একটা হবে। আর যদি আবারও যদি আপনি যে স্যাবোটেজের কথা প্রথমে যখন বললেন, তাহলে দেখা যাবে যে কোনো ভিজিটর ছিল না এই রাতের বেলায়, তাহলে তার ভেতরের লোকরাই ছিল। এই ভেতরের লোকদের যে সিকিউরিটি চেক হয়, এটা তো অবশ্যই চেক হচ্ছে, ঠিক আছে, কিন্তু দুইভাবে তাদেরকে প্রভাবান্বিত করা যেতে পারে। একটা হলো ব্ল্যাকমেল করে, যে বাইরে তাদের পরিবার পরিজনকে আটকে। এই বিষয়ে আসবো আপনার কাছে, বেশি স্পর্শকাতর বিষয়, আমি আসবো আপনার কাছে। জনাব সুলাইমান চৌধুরী, আপনিও কি আবু নাঈম মোহাম্মদ শহীদুল্লাহ সাহেবের সঙ্গে একমত কিনা? এটা স্যাবোটাজ তিনি প্রাথমিকভাবে মনে করছেন সম্ভাবনা? ধন্যবাদ আপনাকে। আমি শোক প্রকাশ করছি গভীরভাবে যে ফায়ার সার্ভিসের একজন চৌকস কর্মী মারা গেছেন, তার রুহের মাগফিরাত কামনা করছি। যেটি ঘটেছে এটি রাষ্ট্রের উপরে, রাষ্ট্রের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের উপরে পরিকল্পিত একটি বিশাল নাশকতার অংশ এবং বিরাট একটি আঘাত। তিনি যে বর্ণনা দিয়েছেন এতক্ষণ পর্যন্ত ফায়ার সার্ভিসের ডিজি মহোদয় যে বর্ণনা দিলেন, আমি প্রশাসনে চাকুরি করার সুবাদে ফায়ার সার্ভিসের কার্যক্রম সম্বন্ধে সাধারণভাবে অবহিত, গভীরভাবে নই। তিনি গভীরভাবে যে বর্ণনা দিলেন আমি তার সঙ্গে পরিপূর্ণ একমত। এটি নাশকতা ছাড়া সম্ভব নয়। রাত্রিবেলা ঘটেছে, দিনের বেলা ঘটেনি, লোকজন তখন ছিল না, কোনো এই দাহ্য পদার্থ না থাকলে এবং বিস্তৃতভাবে বিভিন্ন কক্ষে কক্ষে দাহ্য পদার্থ আগে থেকে ব্যবস্থা না রাখলে অতি দ্রুত এক ফ্লোর থেকে এক রুম থেকে আরেক রুম, এক ফ্লোর থেকে আরেক ফ্লোর, এভাবে অল্প সময়ের মধ্যে ছড়িয়ে পড়া সম্ভব নয়। এবং রাষ্ট্রের মূল্যবান দলিল নষ্ট করার, রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করার, রাষ্ট্রের মালিক জনগণকে ক্ষতিগ্রস্ত করার এবং রাষ্ট্রকে হেয় প্রতিপন্ন করে দুর্বল করার একটি নীল নকশার চক্রান্ত বলে আমি মনে করি। মোটামুটি আপনারা সবাই বলছেন এটি স্যাবোটাজ। এখন কোন পক্ষে করেছে আমরা তো নিশ্চয়ই ডেফিনেট করে বলতে পারছি না, কিন্তু আমি একটু জানতে চাই, আমি যদি একটু স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে আপনাকে জিজ্ঞেস করি যে আপনার চাকরি জীবনের পুরোটা সময় কেটেছে সচিবালয়ের মধ্যে, আপনি চারটি মন্ত্রণালয়ের সচিবের দায়িত্বে ছিলেন। এমনি আমি আগে বললাম যে সাধারণ দৃষ্টিকোণ থেকে বলছি, সচিবালয়ের যে ভবনগুলো রয়েছে, মানে আমি তো দেখেছি সেগুলো যথেষ্ট ঝুঁকিপূর্ণ বিভিন্ন দিক থেকে। অগ্নিকাণ্ড বা ভূমিকম্প প্রবণ বেশ কিছু ভবন রয়েছে। আপনি কি কখনো এই বিষয়গুলো নোটিশ করেছেন যে আসলে ভবনগুলো কতটা ভালনারেবল অবস্থা রয়েছে? কিছু ভবন আছে কিছুটা ঝুঁকিপূর্ণ, একেবারেই যে ঝুঁকিপূর্ণ তা নয়। আর বেশ কয়েকটি ভবন তো আছে অত্যাধুনিক ভবন, সেগুলি অত্যন্ত পরিপাটি। এই দুই ধরনের ভবন রয়েছে।
তো যে ভবনগুলো একটু ঝুঁকিপূর্ণ সেগুলির জন্য পর্যাপ্ত পরিমাণ ব্যবস্থা রয়েছে অগ্নি নির্বাপনের অথবা যে কোনো দুর্ঘটনা মোকাবেলা করার, এবং প্রতি ফ্লোরের কয়েক জায়গায় অগ্নি নির্বাপনের পর্যাপ্ত পরিমাণ ব্যবস্থা আছে। আপনি নিজেও দেখেছেন, আমিও দেখেছি। অগ্নি নির্বাপন কর্মীরা সেখানে থাকেন রাত দিন 24 ঘন্টা, তারা পালাক্রমে এগুলো পাহারা দেন, রক্ষণাবেক্ষণ করেন। এর মধ্যে এই ঘটনা ঘটেছে, আপনি সেদিকেও যাচাই করতে হবে। তদন্ত করলে নিশ্চয়ই সঠিক তথ্য বেরিয়ে আসবে। আর উনি যেটা মাঝখানে বলছি, ডিজি মহোদয় যে বর্ণনা দিলেন, এই যে অতি দ্রুত ছড়িয়ে যাওয়া, এইটা কিন্তু নাশকতার একটি অংশ। রাত্রিবেলা ঘটেছে তো কোনো লোকজন ছিল না, অর্থাৎ দায়িত্বরত লোকজন ছাড়া আর কেউ সেখানে ছিলেন না। এই অবস্থায় এত দ্রুত ছড়িয়ে যাওয়া এটি স্বাভাবিকভাবে সম্ভব নয়। জি, সেটাই আমরা প্রাথমিকভাবে সন্দেহ করছি। আমি যেহেতু এই আলোচনার মাধ্যমে সচিবালয়ের ভবনগুলোর আর কি ত্রুটিপূর্ণ অবস্থা রয়েছে সেটিও আমরা একটু নোটিশ করতে চাই, যারা সংশ্লিষ্ট মহল রয়েছে সেই জায়গা থেকে আমি একটু জেনারেল শহীদুল্লাহ, আপনার তো নিশ্চয় ধারণা আছে সচিবালয়ের ভবনগুলো সম্পর্কে। এগুলো আসলে আমি যেভাবে দেখেছি বিষয়টা কি ওরকম যে একাধিক ভবন রয়েছে বিভিন্ন দিক থেকে ঝুঁকিপূর্ণ, আসলে বিষয়টা তেমন কিনা? হ্যাঁ, ঝুঁকিপূর্ণ অবশ্যই। আমি যেটা আপনি বলছেন ঝুঁকিপূর্ণ, আমরা জানি ফায়ার সার্ভিসের রুল অনুযায়ী 6 তলার অধিক হলেই এটা বহুতল হবে, আর বহুতল ভবন হলেই এটার ফায়ার সেফটির প্রিকশন, ওইখানে হাইড্রেন্ট পয়েন্ট থাকতে হবে, স্বয়ংক্রিয়ভাবে অগ্নি নির্বাপনের যন্ত্র থাকতে হবে। তো এখানে যে ভবনটাতে অগ্নিকাণ্ড ঘটনা করেছে এটা 9 তলা, তার মানে এটা বহুতল ভবন। তাহলে এটা তো একটা তো হলো কেপিআই এর ভিতরে, তার মানে এটার ব্যবস্থাপনা একদম অন্যরকম হওয়ার কথা। তার উপরে আবার এটা বহুতল ভবন, এমনও আছে যে 19 তলা ভবনও কিন্তু এখন সচিবালয়ের ভিতরে আছে। তো এটা পূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব যে যখনই বিএনবিসি অনুযায়ী এই বিল্ডিংগুলো তৈরি করা হয়েছে তখন কিন্তু ইনবিল্ড বিএনবিসিরই খালি কোড অনুযায়ী তাদের এই ফায়ার সেফটি প্ল্যানটাকে ইমপ্লিমেন্ট করা দরকার ছিল, যেটা নাই। দ্বিতীয়ত হলো যখন এটাকে প্রেশার দিয়েছি, যে কারণ হলো যে আমরা যখন প্রতি বছরই কিন্তু ফায়ার সার্ভিস ওখানে একটা ড্রিলের ব্যবস্থা করে, যদিও বা ড্রিলের ব্যাপারে আমার বক্তব্য আছে যে আমরা বলে কয়ে ড্রিল করি, বিদেশে কিন্তু ওরকম হয় না। আচ্ছা। এবং বলে কয়ে যখন ড্রিল করি তখন হয় কি যে সবাই মানে সবাই অফিস থেকে ধীরে সুস্থে বার হচ্ছেন, জানে যে এটা একটা হচ্ছে ড্রিল হচ্ছে, মহড়া হচ্ছে, সে আনন্দে সবাই এসে নিচে দাঁড়াচ্ছেন। তা এটা তো আসল তো ড্রিল কখনো এরকম হয় না। ড্রিল হবে যে আগুন লাগিয়ে দেওয়া হবে, কেউ বুঝতেও পারবে না যে এটা আসল আগুন নাকি নকল আগুন। আমরা ওই আমেরিকাতে যে দেখলাম রাত 3টার সময় অ্যালার্ম বাজলো, সব আমরা ঠান্ডার মধ্যে সব লবিতে এসে যখন দাঁড়ালাম তখন শুনলাম যে সেটা ড্রিল। আসলেই যদি অগ্নিকাণ্ড হয় সে আসলে কি আমরা ওই সময়ের মধ্যে আসতে পারলাম কিনা, আসলেই সচিবালয়ের প্রত্যেকটা রুম থেকে সবাইকে উদ্ধার করা সম্ভব হচ্ছে কিনা, এবং যেখানে অগ্নিকাণ্ড হলো সঙ্গে সঙ্গে সেখানে কি ব্যবস্থা গ্রহণ করা হলো সেটা দেখার সৌভাগ্য আসলে এখন পর্যন্ত আমাদের হয় নাই। তাই এই দুর্বলতাগুলো আপনি যেটা বলছেন যে সচিবালয়ের ভেতরে যে এটা আমরা জানি যে এই যে আমাদের অগ্নিসেনা নয়ন যে আত্মহতি দিল, মারা গেল, সে কোথা থেকে মারা গেল? সে যদি সচিবালয়ের ভিতরে যদি পানি থাকতো তাহলে কেন সেই পানি আনার জন্য সে অপোজিটে সেই উদ্যান থেকে যে পানিটা নিয়ে আসতে গেল, পাইপ নিয়ে আসছে সে রাস্তা ক্রস করে, তা সেখানে যে সে মারা গেল, তার মানে পানির অভাব ছিল বলেই বাইরে পাঠাতে হলো। আপনি যখন এই প্রসঙ্গ তুলেন তখন আমি আরো একটি প্রশ্ন তুলতে চাই। এরকম প্রশ্ন উঠছে বিভিন্ন জনের কাছ থেকে যে কর্মী পানি আনতে গিয়ে নিহত হলেন দুর্ভাগ্যক্রমে, এবং একটা ট্রাকের চাপায়, তো ওই রাত্রে যখন আগুন ধরছে জ্বলছে সেই অবস্থায় তো সারাউন্ডিংয়ে তো আপনার একটা কি বলা যায়, একটা ব্লক করে দেওয়া হয় আশেপাশে রাস্তাঘাট, ওইখানে আবার ট্রাক ঢুকলো কেমন? এটা খুবই সুন্দর কথা বলেছেন। কারণ হলো যখনই কোনো জায়গাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তখন ওইটাকে ব্লক করার দায়িত্ব হলো সেখানকার ট্রাফিক এবং আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, পুলিশ। তারা করে কি যে এটাকে ব্লক দেয়, ঘেরাও করে। এই ব্লক দেওয়ার দায়িত্ব কিন্তু ফায়ার সার্ভিসের না, তারা সঙ্গে সঙ্গে ফায়ার ফাইটিং এর জন্য যাবে। তাই এখানে যে এত সচিবালয়ের যে রাস্তাটা আছে আমরা যেটা দেখি যে ইসের দিকে দক্ষিণ দিকে, তা সেখানে এই ব্লকটা কেন হলো না?
প্রথমেই তো ব্লক করে দেওয়ার কথা, ওখানে ট্রাক ঢুকবে কেন? কারণ এখানে ফায়ার কর্মীরা সেই পানি নিয়ে আসছে Right. এবং সেখান থেকে ফায়ার গাড়িগুলা ঢুকবে। তা এই ব্লকটা কেন করা হলো না? যার যে এই অবহেলার জন্য আজকে একটা অগ্নিসেনা আত্মহত্যা দিতে হলো। এটাও কিন্তু ইনকোয়ারিতে হয়তো বা বার হয়ে আসবে যে কার দায়িত্ব ছিল, কেন এটা অবহেলা হলো। জনাব সুলাইমান চৌধুরী, আমরা জানি যে সচিবালয়ের মধ্যে তো নানান দপ্তর থেকে এক ধরনের অস্থিরতা গত 4.5 মাস ধরে চলছে, এবং গত কয়েকদিন ধরে যে অস্থিরতা চলছে, জনপ্রশাসন সংস্কার বিষয়ক যে কমিশন তার প্রধানের পদত্যাগের দাবি উঠেছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একাংশের মধ্যে থেকে, একাংশ কর্মকর্তার পক্ষ থেকে, এবং এই আলটিমেটামটি দেওয়া হলো বুধবার, বৃহস্পতিবারই দেওয়া হলো, বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটলো। অর্থাৎ আমি বুধবারই বলবো, বুধবারই আলটিমেটাম দেওয়া হলো, বুধবার দিন গিয়ে বৃহস্পতিবার গভীর রাতে ঘটনা ঘটলো। অনেকে এটির সঙ্গে মেলানোর চেষ্টা করছেন, বিষয়টি কি আপনি গুরুত্ব সহকারে নেবেন নাকি এটি কেবলই প্রশ্ন? দুটোকে মেলানোর বিষয়ে তদন্ত কমিশন গঠিত হয়েছে, তারা দেখবেন। তবে আপনি জনপ্রশাসন সংস্কার কমিশন, তার রিপোর্ট, জনপ্রশাসনের যে প্রতিক্রিয়া, অন্যান্য ক্যাডার সার্ভিসের যে প্রতিক্রিয়া, এই বিষয়ে আমি কথা বলবো। আমি হতবাক হয়েছি। এজন্য হতবাক হয়েছি, সরকার একটি কমিশন গঠন করেছে। কমিশনে বিভিন্ন শ্রেণীর পেশার মানুষদেরকে সম্পৃক্ত করে একটি বড় কমিশন হয়েছে। এই কমিশন সর্বস্তরের উপর থেকে নিচ পর্যন্ত এই দেশের মানুষের মতামত গ্রহণ করেছে, বিভিন্ন ক্যাডার সার্ভিসের মতামত গ্রহণ করেছে। মতামত গ্রহণ করার পরে তারা একটা খসড়া সুপারিশমালা প্রণয়ন করেছে। তার কিছু মাত্র প্রকাশিত হয়েছে। কমিশন কিন্তু এখনো রিপোর্ট জমা দেয়নি। মনে রাখতে হবে, কমিশন যারা মতামত দিয়েছেন তাদের অনেকেই আছেন প্রাক্তন আমলা, বর্তমান আমলা, সুশীল সমাজ, রাজনৈতিক নেতৃবৃন্দ, দেশের নিরাপত্তা বাহিনীর নেতৃবৃন্দ, দেশের সাধারণ মানুষ। তারা সচিবালয় সম্পর্কে এবং জনপ্রশাসন সম্পর্কে কি ভাবেন, তাদের চিন্তা কি, তারা কি আশা করেন, কি তারা পেতে চান, এই সমস্ত মতামত তারা দিয়েছে। তার আলোকে সুপারিশমালা তৈরি করা হয়েছে। এখন এটা প্রকাশিত হবে, এটার উপরে আরও মতামত আহ্বান করা হবে, এটি আরও পরিশীলিত হবে। এখন যারা এত তাড়াতাড়ি প্রতিক্রিয়া ব্যক্ত করছেন, আমি অত্যন্ত দুঃখিত। তাদের এটি অতি উৎসাহ আমার কাছে মনে হয়েছে, অতি আগ্রহী মনে হয়েছে। তারা নিজের ব্যক্তি স্বার্থ চিন্তা করছেন কিনা এই বিষয়ে আমার সন্দেহ হয়েছে। তারা নিজেদের সুবিধার কথা কেবল চিন্তা করছেন কিনা এই বিষয়ে আমার মনে হয়েছে। দেশের কল্যাণের কথা তারা বাদ দিয়েছেন কিনা এই বিষয়টিও আমার মনে হয়েছে। সাধারণ মানুষের সেবার বিষয়টি তারা অবজ্ঞা করছেন কিনা এটিও আমার মনে হয়েছে। এর সঙ্গে আমি একটু প্রশ্ন রাখতে চাই যে আপনি বলছেন তাদের ব্যক্তি স্বার্থ অবশ্যই কাজ করছে, তাদের অতি উৎসাহিতার কারণে। শুধু ব্যক্তি স্বার্থ নাকি এর পেছনে ইন্ধনও রয়েছে বিশেষ কোনো মহলের? ইন্ধন থাকাটা অস্বাভাবিক নয়, কিন্তু তারা যে পর্যায়ের এবং যে মাপের, তারা চৌকস সিভিল সার্ভেন্ট, বিসিএস পরীক্ষা দিয়ে বিভিন্ন যোগ্যতার মাপকাঠিতে উত্তীর্ণ হয়ে এই চাকুরিতে আসেন এবং প্রশিক্ষণ গ্রহণ করে তারপরে তারা তাদের কর্মজীবন শুরু করেন। তারা দেশের বিশ্ববিদ্যালয়গুলোর শ্রেষ্ঠ সন্তান, আমাদের দেশের শ্রেষ্ঠ সন্তান। তাদের এই বিবেকবোধ থাকার কথা, কোনো ইন্ধনে তারা প্রভাবিত হওয়ার কথা নয়। বাস্তবে তাদের কথাবার্তায় মনে হচ্ছে তারা কোনো ইন্ধনে প্রভাবিত হচ্ছেন। বিভিন্ন রকমের 3-4 ধরনের ইন্ধন, এগুলি অনভিপ্রেত, আমরা এগুলি কল্পনা করতে পারি না। তাদের সুচিন্তিত মতামত দিতে হবে দেশের কল্যাণের জন্য কি করণীয়। জি, যেহেতু এটি নিঃসন্দেহে একটি কেপিআই এলাকায় এবং সেখানে আপনি জেনারেল শহীদুল্লাহ বলছিলেন যে নিরাপত্তার বিষয়টা বলছিলেন, আমরাও জানি সচিবালয়ের মধ্যে এত বড় একটা এলাকা, এর মধ্যে নিশ্চয়ই শতাধিক
সিকিউরিটি গার্ড থাকার কথা বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিট সেখানে কাজ করার কথা, সেখানে এই ধরনের একটি ঘটনা ঘটে গেল, যদি সাবোটাজ হয়ে থাকে কীভাবে সেটি ঘটলো? আপনার দুজনের কাছে সেই প্রশ্ন থাকবে। দর্শক ফিরছে একটা ছোট্ট বিরতি পরে, সঙ্গে থাকবেন আশা করছি। আবার আমন্ত্রণ 21 রাতে সচিবালয় অগ্নিকাণ্ডের ঘটনার নেপথ্যে আসলে কি সে বিষয়ে আলোচনা করছে। আমাদের সঙ্গে আলোচনা রয়েছেন ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবু নাইম মোহাম্মদ শহীদুল্লাহ, রয়েছেন সাবেক সচিব রাজনৈতিক বিশ্লেষক AFM সুলাইমান চৌধুরী। জেনারেল শহীদুল্লাহ, নিরাপত্তার বিষয়টি প্রশ্ন রাখছিলাম আপনার কাছে বিরতির আগে, সেই উত্তরটি চাচ্ছিলাম। যেহেতু এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিটের সদস্যদের থাকার কথা, শতাধিক সিকিউরিটি সদস্য রয়েছেন, তার মধ্যে দিয়ে সাবোটাজ ঘটেছে, আমরা এরকম একটা প্রাথমিক সিদ্ধান্তে সবাই মোটামুটি পৌঁছে গেছি, সেটি যারাই করুক না কেন, কিন্তু এর মধ্য দিয়ে এই ধরনের সাবোটাজ করা কিভাবে সম্ভব? এটা এখন যেটা স্যাবোটাজ করতে হলে আমরা যেটা বলছিলাম মোটিভ, এই যে জিনিসগুলো পুড়ে গেল, এটা কার দরকার ছিল? আমরা যদি এক একটা মন্ত্রণালয়ে ভাগ করে দেখি যে অর্থ মন্ত্রণালয়ের ডকুমেন্ট কার মানে কার ইন্টারেস্ট থাকতে পারে এর ভিতরে, যে শ্রম মন্ত্রণালয়ের কার ইন্টারেস্ট থাকতে পারে, তাই এরকম যোগাযোগ রয়েছে। সেটাই এখানে জনাব সুলাইমান চৌধুরী মাননীয় সচিব মহোদয় যেটা বললেন যে একটা আন্দোলন চলছে ক্যাডার সার্ভিসের, তা তাদের যদি ইমিডিয়েট এই ডকুমেন্টের কি আসলে দরকার ছিল, নাকি একটা অ্যানার্কি তৈরি করার দরকার? যদি এটা মনে করে যে না, এই ডকুমেন্টগুলো না, একটা অ্যানার্কি তৈরি করার জন্য হয়তো বা কেউ করতে পারে, তা এটাও কিন্তু স্যাবোটাজ, এবং মোটিভটা হলো সেটা। তাহলে আমার যেটা হলো যে তাহলে তারা তো জনপ্রশাসনের বিল্ডিংটাকে হয়তো বা ধরতে করবে, এটাকে যদি না ধরে, তা সেটা একটু খুঁটিয়ে দেখার বিষয় যেটা। আর তাছাড়া আমরা যেটা বলছি যে নিরাপত্তার ব্যাপারে সচিবালয় কতখানি অগ্রগতি হয়েছে, আমরা দেখেছি নতুন নতুন বিল্ডিং হচ্ছে, এবং বিভিন্ন প্রত্যেকটা বিল্ডিংয়ে যেটা পুরনো ছিল সেটা যতখানি না এই সেফটি মেজার নেওয়া হয়েছে, তার থেকে বেশি শোভন তৈরি করা হয়েছে। শোভনের ভিতরে কি হয়েছে যে ওখানে সব ফল সিলিং এবং দেখা গেছে আরও অনেক রকমের জিনিসপত্র ভিতরে ঢুকানো হয়েছে। ফায়ার সার্ভিস কিন্তু এটার বিপক্ষে না। যখনই শোভন বৃদ্ধি করা হবে, তার সাথে সাথে ফায়ার লোড বেড়ে গেল, ফায়ার লোডকে সামলাতে গেলে ঠিক ওইখানে ওখানে 4টা এক্সটিংগুইশার যদি থাকে, তাহলে সেটা দ্বিগুণ হয়ে যাবে, 8টা এক্সটিংগুইশারের দরকার হবে। কারণ যে কোনো জায়গায় অগ্নিকাণ্ড ঘটনা ঘটলে যাতে করে সঙ্গে সঙ্গে বেশি পরিমাণ এই এক্সটিংগুইশার দিয়ে এটা নেভানো সম্ভব হয়। আর যেটা বলছিলাম যে বহুতলা ভবন, এখানে অটো স্প্রিংকলার থাকতে হবে, নিজস্বভাবে সেটা নিবৃত করার সম্ভব থাকতে হবে, এবং ওখানে কোথায় এই পানি রাখা যাবে সেটার ব্যাপারেও কিন্তু আমাদের সাজেশন ছিল, যে কারণ ওখানে কার পার্কিং আছে, তো ওর নিচে কিন্তু বিরাট ধরনের রিজার্ভার থাকতে পারে, তাহলে কিন্তু সেই সচিবালয় থেকে বাইরে যে পানি আনার দরকার ছিল না। তার মানে হচ্ছে যে এখানে কিন্তু বেশ অনেক কিছুই কিন্তু ফায়ার সার্ভিসের জন্যই করা প্রয়োজন ছিল। আর এখন আসছে অন্যান্য ডিপার্টমেন্টের যে কাজগুলো, যে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট, তারা পিরিয়ডিক্যালি আসলে চেক করছে যেখানে কারণ যতগুলা এই হচ্ছে আপনার যখন এই ফল সিলিং হচ্ছে এবং ফল সিলিংয়ের উপর দিয়ে যে তারগুলো যাচ্ছে, সেগুলো কিন্তু প্রতি 6 মাস পর পর লেবার আইন অনুযায়ী এটাকে পরীক্ষা করার কথা, এবং এক্সপার্ট একজন ইলেকট্রিশিয়ানকে দিয়ে, যার লাইসেন্সধারী তাকে দিয়ে করার কথা। আমরা জানি যে লাইসেন্সধারী আমাদের ইলেকট্রিশিয়ান কম ছিল বলে তাদেরকে খুব দ্রুততার সাথে তাদেরকে এই প্রশিক্ষণ দিয়ে লাইসেন্স দেওয়ার প্রক্রিয়া চলছে, কিন্তু সচিবালয়ের মতো কেপিআই কি কবে এই ইন্সপেকশনটা কবে হয়েছে, এবং ইন্সপেকশন হলে সেখানে রেজিস্টারে ইনভলভ করা হয়েছে কিনা, ড্রিল কবে করা হয়েছে, বাস্তবমুখী ড্রিল কি করা হয়েছে কিনা, কবে করা হয়েছে, ওইখানে অন্যান্য যে সংযোগগুলো আছে যেখান থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সেগুলো কবে পরীক্ষা করা হয়েছে, এবং ওভারঅল যে সেফটি প্ল্যান যেটা করা হয়েছে সেটা যুগ উপযোগী হয়েছে কিনা, নতুন নতুন স্থাপনাগুলোকে সেগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে কিনা, সেখানে প্রতিরোধ গড়ে তোলার জন্য যে দলগুলা, বিভিন্ন দল, যে ইভাকুয়েশন দল, ফায়ার ফাইটিং দল, ফার্স্ট এড দল, এই বিভিন্ন দলে কিন্তু বিভক্ত আছে, এই দলগুলো কি করা হয়েছে কিনা, যেটা সচিবালয়ের নিজস্ব সক্ষমতা বৃদ্ধি করার জন্য। বাইরে থেকে তো সবাই আসবে, ফায়ার সার্ভিসও আসবে, কিন্তু নিজেরা প্রথমে ফার্স্ট রেসপন্ডার হিসেবে তারা কতখানি কাজ করলো, দায়িত্ব পালন করলো এবং সক্ষম কিনা সেটাও কিন্তু যাচাই করতে হবে। জনাব সুলাইমান চৌধুরী, আপনার কাছে কি মনে হয়, আমি যেহেতু আপনি ভিতর থেকে একেবারে কাছ থেকে বছরের পর বছর আপনি পর্যবেক্ষণ করেছেন সচিবালয়ের পরিবেশ,
এত নিরাপত্তা কর্মী, নিরাপত্তা বাহিনীর এতগুলো ইউনিট, তার মধ্য দিয়ে সাবোটাজ, এটা কারো যোগসাজশে, মানে তারা জড়িত না থাকলে কি এটা সম্ভব? ধন্যবাদ। সাবোটাজ এমন একটি জিনিস, আপনি যে এত নিরাপত্তা বাহিনীর কথা বলছেন, এতগুলো ইউনিটের কথা বলছেন, তাদেরকেও কিন্তু এই তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদ করা লাগবে, তাদেরকে আইনের আওতায় আনা লাগবে। তারাও মাপ পাবে না। আপনি আমি বাইরের মানুষ অথবা নিরাপত্তা কর্মী না, আমি সাবোটাজ করব, আর আপনি যে ধোয়া তুলসী পাতা সেজে বসে থাকবেন আর সাবোটাজ করবেন, এমনও তো হতে পারে, অসম্ভব কিছু নয়। আমি কোনোটাকে উড়িয়ে দিচ্ছি না, অতএব এদিকটা ভালো করে খেয়াল করা লাগবে। আর ব্রিগেডিয়ার জেনারেল শহীদুল্লাহ সাহেব যেটি আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন, এই যে ফায়ার ফাইটিং এবং অন্যান্য নিরাপত্তার অভাব, বিশেষ করে আধুনিক বিল্ডিংগুলি এবং আগের বিল্ডিংগুলিকে ভেতরে শোভাবর্ধনের জন্য যে সমস্ত মালামাল ব্যবহার করা হয়, এগুলো তুলনামূলক দ্রুত দাহ্য, এগুলি তাড়াতাড়ি জ্বলে। কাজেই আগুন লেগে গেলে এগুলি তাড়াতাড়ি জ্বলবে, আগুনের বিস্তৃতি ঘটবে। সেই পর্যাপ্ত ব্যবস্থা প্রতিরোধ করার সেটিরও অভাব আছে অবশ্যই, না থাকলে এমনটি হতো না। এবং স্বয়ংক্রিয় অগ্নি নির্বাপনের ব্যবস্থা তো নাই বললেই চলে। আমরা কি বাতাসের উপরে আছি? যেটি আমাদের রাষ্ট্রের প্রাণকেন্দ্র, যেটি এই দেশের মালিক জনগণের প্রাণকেন্দ্র, এখান থেকে দেশের জন্য সব কিছু, দেশের কল্যাণের জন্য, মানুষের জন্য করা হয়, তার যদি এই চরম দুরবস্থা হয়, তাহলে আমরা যাব কোথায়? এই প্রশ্নটি রাখলাম। আমি একটু জানার চেষ্টা করছি আপনার অভিজ্ঞতা থেকে যে এর আগে এই ধরনের ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনা সচিবালয়ের মতন স্পর্শকাতর জায়গায় বা এলাকাতে ঘটেছে কিনা? জি না, এই ধরনের ভয়াবহ অগ্নিকাণ্ড টুকিটাকি ফায়ার হয়েছে। আমরা জানি যে আমরা এমনকি পুরস্কৃত করেছি যে আমরা ওখানে ট্রেনিং দিই ওই যে এক্সটিংগুইশারের ব্যাপারে। তাই এরকম ধরনের একটা স্টোর রুমে আগুন লেগেছিল, তাই সেখানে সেই দ্রুততার সাথে সে যে নিরাপত্তা কর্মীটা ছিল, সে যে এক্সটিংগুইশার ব্যবহার করে আগুনটা নিভিয়েছে, আমরা তাকে পুরস্কৃত করেছি। আচ্ছা, এরকম ধরনের ছোট ছোট ঘটনা ঘটেছে, কিন্তু বড় ধরনের ঘটনা ঘটেনি। তবে আপনি যেটা বলছিলেন যে স্যাবোটাজের জন্য যে ভেতরের লোক, যারা ভেতরে আছে কর্মী, তাদেরকে ইউটিলাইজ করা যায় কিনা, এটা ইজ ভেরি মাচ পসিবল। এবং স্যাবোটাজ যেটা, এটা পূর্ব পরিকল্পিত এবং ওরকমভাবে হয় তাদেরকে ব্ল্যাকমেল করা হয় কিংবা ক্রয় করা হয়, দিয়ে তাদেরকে এজেন্ট করা হয়। এখানে দেখবেন যে এখন অনেকেই আবার শর্ট সার্কিটের কথা বলছেন। শর্ট সার্কিটও কিন্তু স্যাবোটাজের একটা, মানে এটা শর্ট সার্কিট অ্যাক্সিডেন্টাল হতে পারে এবং পরিকল্পিত হতে পারে। যেমন 6 তলাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, এবং আগে থেকে যদি পরিকল্পিত হয়ে থাকে তাহলে ওইখান থেকে তার জয়েন্ট করে রেখে নিচে এসে তারা আলাদাভাবে জয়েন্টটা রাখে না। এবং যখন সেই রাত্রে মধ্যরাত্রে আগুন লাগাতে চাবে, তখন সে খালি এটা জয়েন্ট করলেই উপরে একটা স্পার্ক হবে, এবং স্পার্কের পাশেই বারুদ রাখেন কিংবা ধার্য বস্তু রাখেন বা কেমিক্যাল রাখেন, শাট করে আগুনের সৃষ্টি করতে পারে। তার মানে হচ্ছে যে স্যাবোটাজ ইজ ভেরি মাচ পসিবল। এবং এই 6 তলার উপরে তো আমি তো কল্পনা করতে পারছি না যে ওখানে কেউ তো ওই রাত্রে বেলায় 6 তলা উপরে উঠেছিল কিনা, এইটাও কিন্তু পুঙ্খানুপুঙ্খ বার করতে হবে। যে আমার মনে হয় না কেউ মানুষ গিয়েছিল, কিন্তু স্বয়ংক্রিয় ওইখানে আগুন লাগাবার জন্য নিচে থেকেও পরিকল্পনা করা সম্ভব। এবং ডেটোনেট, এখন আবার রিমোট কন্ট্রোল ডেটোনেটও করা সম্ভব। যে এখন কিন্তু ডেটোনেট কোন একটা ডেটোনেশন বা অগ্নি স্পার্ক তৈরি করার জন্য রিমোট কন্ট্রোল থেকেও সম্ভব। এখন তো ড্রোনেরও ব্যবহার আছে। তা আমি আর অত যেতে চাই না যে ওর ভেতরে সচিবালয় হয়তো বা ড্রোনের ব্যবহার না হলেও অন্যান্য উপকরণ আছে কিনা, বারুদের ইস্তেমাল করা হয়েছে কিনা, বা কেমিক্যালের কোনো রকমের পাওয়া যায় কিনা। এখানে যখন ইনকোয়ারি টিম করবেন, তখন কারিগরি টিমও কিন্তু তাদের সাথে কোঅপ করা দরকার। যেমন আমাদের এক্সপ্লোসিভ গ্রুপ আছে, আমাদের কেমিক্যালের এক্সপার্টরা আছে, তাদেরকেও কিন্তু এই ইনকোয়ারি টিমে
অন্তর্ভুক্ত করার জন্য আমি সুপারিশ করি। আমি আর একটু যোগ করতে চাই ওনার সঙ্গে, ব্রিগেডিয়ার জেনারেল শহীদুল্লাহর সঙ্গে, তা হলো উনি ঠিকই বলেছেন, কোনো মানুষ না গিয়েও যন্ত্রের সাহায্যে যে কোনো ফ্লোরে অগ্নিকাণ্ড ঘটাতে পারে, এটা আধুনিক যুগে সম্ভব এবং সেটাও হতে পারে। এবং এটা নিচের থেকে, নিচের যে মাঠ আছে দুই দিকে, দক্ষিণ দিকে ছোট মাঠ আছে, উত্তর দিকে বেশ বড় মাঠ আছে, ওই মাঠে বসেও এটা করা যায়। আমি একটু পলিটিক্যাল বক্তব্যে যাই, যেটি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব রয়েছেন ছাত্র সমন্বয়কদের প্রতিনিধি হিসাবে আসিফ মাহমুদ। তিনি বলেছেন যে দুর্নীতি নিয়ে কাজ করছিল স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং কয়েক হাজার কোটি টাকা লুটপাটের প্রমাণ পাওয়া গেছে। কয়েক হাজার কোটি টাকা তো বিভিন্ন মন্ত্রণালয়ে লুটপাটের নিশ্চয়ই প্রমাণপত্র রয়েছে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে তাহলে ওই বিল্ডিং, ওই ভবনেই কেন, এবং যদিও ওইখানে আরো কয়েকটি মন্ত্রণালয়ের দপ্তর রয়েছে, যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ, ডাকটেলি যোগাযোগ এবং শ্রম কর্মসংস্থান রয়েছে, ক্রীড়া ও যুব মন্ত্রণালয় রয়েছে, দপ্তর রয়েছে, অর্থ মন্ত্রণালয় রয়েছে, হ্যাঁ অর্থ মন্ত্রণালয় তো রয়েছেই, তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় যেখানে ওইখানেও লুটপাট হয়েছে, প্রযুক্তি মন্ত্রণালয় রয়েছে। আমি তো সেটা বলছি, শুধু ওই ভবনে নয়, নিশ্চয়ই অন্যান্য ভবনেও তো প্রয়োজনীয় তথ্য প্রমাণিত রয়েছে লুটপাটের। কিন্তু যদি আসিফ মাহমুদের কথাটাই আমরা বিবেচনায় নিই, তাহলে শুধু ওই ভবনেই কেন? তাহলে কি এরকম কিছু ঘটার সম্ভাবনা অন্যান্য ভবনেও রয়েছে? আপনি উড়িয়ে দিতে পারেন না অবস্থা যা দেশের মানুষ, আমরা পুরো বিভক্ত, আমাদের জাতিগতভাবে আমরা যা দেখতে পাই, আমাদের নিজেদের দেশের জন্য কোনো মায়া মমতা আছে কিনা প্রশ্নবোধক চিহ্ন, আমরা দেশকে ভালোবাসি কিনা প্রশ্নবোধক চিহ্ন, আমরা কি নিজেদেরকে ভালোবাসি, নিজেরা অর্থ উপার্জন করে বিদেশে আমরা অর্থ পাচার করে দ্বিতীয় তৃতীয় শ্রেণীর নাগরিক হিসেবে থাকতে ভালোবাসি, এই রকম হলো আমাদের অবস্থা। কাজে অন্যান্য মন্ত্রণালয়েও এমন ঘটনা ঘটতে পারে, আপনি এটা উড়িয়ে দিতে পারেন না, জরুরি সতর্কতা দরকার এবং কয়েক ঘন্টার মধ্যে জরুরি সতর্কতা লাগবে। তবে যেটা বললেন যে এরকম হলো যে যারা স্যাবোটেজ করছে, যে গ্রুপটা মানে ভিকটিম বা যারা বাঁচার চেষ্টা করছে, সবাই একত্রে হয়তো বা হতে পারেনি, যার জন্য বিভিন্ন মন্ত্রণালয়ে এই ঘটনা ঘটেনি। ঠিক এই বিল্ডিংয়ের যেটা ছিল বা একটা অংশের, যেটা আপনি বলছেন লোকাল মানে স্থানীয় মন্ত্রণালয়ের উপদেষ্টা, সেখানকার গ্রুপরা হয়তো এটাকে মোবিলাইজ করেছে, তারা এই স্যাবোটেজটা করেছে, এই জন্য এটা সীমিত মনে হচ্ছে। আর যদি সবাই একত্রিত হতে পারতো, হয়তোবা দেখা যেত যে পুরা সচিবালয়ে একই দিনে একইভাবে হয়তোবা বোম ব্লাস্ট করে উড়িয়ে দিতে পারতো। তা এখন যেটা আপনি বলছেন যে সার্বিকভাবে আমাদের সচিবালয়ের নিরাপত্তার কোনো বিকল্প নাই এবং সচিবালয়ের নিরাপত্তা আসলে ওরকমভাবে নিরাপদ নয়, এটাই প্রমাণ হয়েছে। আমি এই প্রশ্নটাই করতে চাচ্ছি, তার কারণ গত 4-4.5 মাসে তো আমরা নানান ধরনের আন্দোলন দেখলাম সচিবালয়কে কেন্দ্র করে, এবং সাধারণ ছাত্রদের থেকে শুরু করে তাদের যে অযৌক্তিক দাবি ছিল, এইচএসসি পরীক্ষা পুরোটা দিবে না, তাদের অটো পাস করিয়ে দিতে হবে, তাদের যে একটা মব গ্যাদারিং দেখলাম, আনসার বিদ্রোহের নামে ঢুকে পড়লো এবং সর্বশেষ জনপ্রশাসন মন্ত্রণালয়ে তো নানান ধরনের হাতাহাতি ঘটনা ঘটেছে, আমরা ধরে নিলাম যে সেটা ইন্টারনাল। কিন্তু এই যে বাইরের মানুষ গিয়ে শয়ে হাজার হাজার মানুষ ঢুকে পড়ছে, তারপরে এই ধরনের সাবোটাইজের ঘটনা, আমরা কি তাহলে বলতে পারি যে সচিবালয় সম্পূর্ণভাবে অরক্ষিত এই মুহূর্তে? আমরা সম্পূর্ণভাবে বলবো না, কারণ সেটা হচ্ছে যে কিসের জন্য অরক্ষিত যদি বলতে চাই, যে কেবলমাত্র ফায়ার নাকি আরো রকমের সার্বিক দিক থেকে, যেহেতু কেপিআই এলাকা হিসেবে যেভাবে, কারণ ওখানে এই কেপিআই পৃথিবীর তো সব জায়গাতেই তো সেক্রেটারিয়েট আছে এবং তাদের যে নিরাপত্তা ব্যবস্থা আছে, তা আমরা ওখানে গেলে যখন ডিসিপ্লিন ওয়েতে যাই, আজকে যেমন যখন অগ্নিকাণ্ডের পরে দেখা গেল যে মাননীয় সচিব মহোদয়রাও ওই লাইনে যেতে হলো আলটিমেটলি, বা মানে প্রথমে তো খুবই বিশৃঙ্খলা হচ্ছে, সে কন্ট্রোল করতে পারছিল না। তা এখন হলো কি যে দুই দিক থেকে আমাদেরকে ওয়ে আপ করতে হবে, যারা ভেতরে অফিস করবেন তারা, যারা দর্শনার্থী আছেন বা যাদেরকে ভেতরে যেতে হবে, ও সাধারণ জনগণ যাদের প্রয়োজন আছে যেখানে ভিতরে ঢোকার, তাহলে হচ্ছে যে একটা ব্যালেন্স সৃষ্টি না করা পর্যন্ত এটাকে ডেফিনেটলি খুবই স্ট্রিক্ট পর্যায়ে এখন যাওয়া দরকার।
আর সচিব মহোদয় যেটা বলছিলেন যে শোভা বৃদ্ধির সাথে সাথে যে ওগুলা বেশি ধার্য বস্তু, সেগুলা অগ্নিকাণ্ডের তাড়াতাড়ি ধরে যাবে। ঠিক এই জায়গাতে আরেকটা জিনিস আমরা জানি না, যে এমনকি পর্দা আছে যে আমরা কার্টেন ব্যবহার করি, সেটাও রিডান্ডেন্ট, ফায়ার রিডান্ডেন্ট, এবং ওটারও একটা মাপ আছে যে কতক্ষণ ধরে সেটা ফায়ার লাগবে না, এবং সেই প্রত্যেকটা আইটেম ওইটা ফায়ার রেটেড কতখানি সেটা বিদেশে সব জায়গাতে লেখা আছে। আমাদের দেশে এই সিস্টেম আমরা জানিই না বা শুনতেই পাই না, বা শুনলেও এটা বলে যে এটা আসতে এখনো 20 বছর টাইম লাগবে। কেন? অন্তত সচিবালয়ে প্রত্যেকটা দ্রব্য যেটা ঢুকবে সেটা ফায়ার রিডান্ডেন্ট, এমনকি রং পর্যন্ত ফায়ার রিডান্ডেন্ট কিনা, এই রংটাও কিন্তু ফায়ারকে প্রতিরোধ করে। তাহলে আমরা কোথায় আছি? তা আমরা যদি আমাদের যেটা সচিব মহোদয় বলছিলেন যে সারা দেশকে যেটা নিয়ন্ত্রণ করে এবং যথোপযুক্ত পরামর্শ থেকে শুরু করে নির্দেশনা থেকে শুরু করে সব কিছু এই সচিবালয়ের মাধ্যমে হয়ে থাকে। আর এই সচিবালয়ের অবস্থা যদি আমরা এই অবস্থা দেখি, তাহলে আমাদের সারা দেশের নিরাপত্তা কোথায়? সেই একই প্রশ্ন আমি আরেকটু কিছু বিষয় উল্লেখ করতে চাই। সচিবালয়ে প্রবেশ এবং সচিবালয় থেকে বেরোবার পর্যাপ্ত পরিমাণ রাস্তা এবং গেট নেই। সচিবালয়ের দক্ষিণ পাশে দক্ষিণ পশ্চিম কোণায় ক্যাবিনেট এবং জনপ্রশাসনের ঢোকার একটা ছোট গেট আছে, দক্ষিণ দিকে একটা গেট আছে সাধারণ, আর দক্ষিণ দিকের পূর্ব অংশে এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঢোকার একটা গেট আছে। পশ্চিম দিকের গেট আগে উত্তরাংশে একটা গেট ছিল, সেটা বন্ধ। পূর্ব দিকের দুটো গেট আছে, বেশিরভাগ সময় সেগুলি বন্ধ থাকে। উত্তর দিকে কোনো গেট নাই। এবং এই ফায়ার ব্রিগেডের লোকজনদের ঢুকতে চরম ভোগান্তি হয়েছে এই কারণে যে গেটগুলি যেগুলো আছে সেগুলো যথেষ্ট প্রশস্ত নয়। ফায়ার ব্রিগেডের অনেক গাড়ি এগুলি দিয়ে ঢুকতে পারে নাই। এটা হলো একটা বাস্তবতা। এবং এইগুলি পরীক্ষা নিরীক্ষা ছাড়াই এই সমস্ত গেট করা হয়েছে। আরো অনেক গেট করা দরকার, প্রশস্ত গেট করা দরকার। শুরু থেকে আমাদের এক ধরনের কাজে গাফিলতি কিংবা পরিকল্পনা অভাব, সেটা তো আমাদের স্বীকার করতেই হবে। খালি একটু যোগ দিতে চাই সুলেমান চৌধুরী মহোদয়ের সাথে, যে উনি ঠিকই বলেছেন যে এখানে ফায়ারের একটা মাত্র গাড়ি ভিতরে থাকে। আগে আমরা একটা স্টেশনই করতে যাচ্ছিলাম, যাতে করে যে এই কেপিআই এর নিরাপত্তার জন্য ওখানে আমাদের বহুতল ভবন যেহেতু আছে, সেখানে আমাদের কিন্তু টার্ন টেবিল ল্যাডার, যেটা সরাসরি উপরে উঠে যাবে। 9 তলা থেকে উঠে গেলে হবে কি, যে সেই জানলা দিয়ে খালি পানি না, জানলা দিয়ে পানি অগ্নি নির্বাপন করে সে ফায়ার কর্মী সেখানে নেমে যে আরো ভিতরে যে রেস্কিউ করতে পারে, এবং ওইখান থেকে কাউকে উদ্ধার করতে হলে সেই ল্যাডার দিয়ে সেই টার্ন টেবিল দিয়ে করতে পারে। তা এখানে আগে কিন্তু আমরা ল্যাডার ঢুকিয়ে কিন্তু মহড়া করতাম। পরবর্তীতে পূর্ত মন্ত্রণালয়ের যেটা গেটের শোভাবর্ধনের জন্য আর্চ করা হয়েছে, আর্চ এরকমভাবে, এবং এটার হাইট এরকম করা হয়েছে যে এই ফায়ার সার্ভিসের ল্যাডার ঢুকে না। এখনও দেখবেন যে ফায়ার সার্ভিস ইতিমধ্যে কয়েকটা চিঠি লিখে এই পূর্ত মন্ত্রণালয়কে বলেছে, পূর্ত দপ্তরকে বলেছে যে এইটা ইমিডিয়েটলি সরানো হোক কিংবা ব্যবস্থা করা হোক, যাতে করে আমাদের এই উচ্চতা বৃদ্ধি করা হোক, যাতে করে আমাদের যায়। যেটা বলছিলেন যে পূর্ব দিকে যে নতুন গেট করা হয়েছে, সেখান থেকে গাড়ি ঢুকে গেল, কিন্তু তারপরে আর ভিতরে ঢুকতে পারে না, কারণ ওটার নিচে ওর উচ্চতা সেটা নাই। যার জন্য এই একটা ছোট গাড়ি ঢুকেছে, আর একটাও বহুতল ওই টার্ন টেবিল ল্যাডার ঢুকতে পারেনি। এই জন্য এই যে 6 ঘন্টা কেন লাগলো, এটাও তো একটা প্রশ্ন। অথচ এই ফায়ার সার্ভিসের সক্ষমতা অন্তত সচিবালয়ের অগ্নি নির্বাপনের জন্য যথেষ্ট আছে। অনলি থিং ইজ দ্যাট তাদেরকে ভিতরে প্রবেশ করতে দিতে হবে, যথেষ্ট পরিমাণে পানি মজুদ রাখতে হবে, এবং তাদের নিজস্ব সক্ষমতা থাকতে হবে, যাতে করে অগমেন্ট করতে পারে ফায়ার সার্ভিস। আর নিয়ন্ত্রণ করার জন্য প্রাথমিকভাবে ফার্স্ট রেসপন্ডার হিসেবে সচিবালয়েরই যে নিরাপত্তা যে প্রাঙ্গণ আছে, তারাই সেটা কন্ট্রোল করা বা সীমিত রাখার প্রয়োজন ছিল। তার মানে হচ্ছে যে সার্বিকভাবে আমাদেরকে এই সচিবালয়ের নিরাপত্তাটাকে ঢেলে সাজাতে হবে। আমার শেষ প্রশ্ন জনাব সুলাইমান চৌধুরী, সাবোটাজকে সামনে রেখে যদি প্রশ্ন করি, আপনারা এতক্ষণ অন্তত এই পর্বে যা যা বলছিলেন সেটা সরকারের পর সরকার নানান ধরনের উদাসীনতায় এইগুলো অরক্ষিত রয়ে গেছে। কিন্তু আমি যদি গত 4.5 মাসের কথা বিবেচনা নিই এবং একের পর এক ষড়যন্ত্রগুলো যেগুলো আমরা দেখছি,
তার পরিপ্রেক্ষিতে এই যে ঘটনা, সচিবালয় প্রশাসনের কেন্দ্রবিন্দু, পুরো রাষ্ট্র বা সরকারের কেন্দ্রবিন্দু, সেই জায়গায় এসে এই ধরনের সাবোটাজ যদি হয়ে থাকে, সেক্ষেত্রে কি আমরা সরকারের দায়িত্বশীল ব্যক্তিদেরও কি আমরা তাদের জবাবদিহিতা বাইরে রাখতে পারি? আমরা তাদেরকে জবাবদিহিতার বাইরে রাখতে পারি না। তারা জবাব দিয়ে নিষ্কৃতি হয়তো বা পেতে পারেন, কিন্তু জবাবদিহিতার বাইরে নয়। জবাবদিহিতা তাদের করতে হবে। তাদের এই যে এতগুলো ঘটনা ঘটলো, এইগুলোর বিষয়ে তাদের আগে থেকেই পরিকল্পনা করা, এগুলি প্রতিরোধ করার যথেষ্ট ব্যবস্থা করা, এইগুলোর যথেষ্ট অভাব হয়েছে এবং এখনও হচ্ছে, ভবিষ্যতেও হতে পারে। কাজেই এই বিষয়ে তাদেরকে জবাবদিহিতার বাইরে রাখার কোনো সুযোগ নাই। তারা দায়িত্ব পালন করছেন, জবাবদিহি তো তাদের করতেই হবে। জি, অনেক ধন্যবাদ জনাব FM সুলাইমান চৌধুরী, ধন্যবাদ জেনারেল আবু নাঈম মোহাম্মদ শহীদুল্লাহ। দর্শক, শেষ করছি, আমাদের ঘাটতি যে বিভিন্ন ক্ষেত্রে রয়েছে, আমাদের ত্রুটি বিচ্যুতি যে বিভিন্ন ক্ষেত্রে রয়েছে, সচিবালয়ের এই ঘটনাটি হয়তো প্রাণহানি তেমন ঘটেনি, একজন ফায়ার ফাইটার তিনি নিঃসন্দেহে শহীদ হয়েছেন দেশের জন্য, এটুকু আমরা বলতে পারি, তার প্রতি শ্রদ্ধা। তবে যে প্রশ্নটি করছিলাম বা যে প্রশ্নটি অ্যারাইজ করেছে, আমাদের ত্রুটি বিচ্যুতিগুলো, আমাদের অরক্ষিত যেভাবে সচিবালয় রয়েছে, তাতে করে আমাদের পুরো দেশটাই অরক্ষিত কিনা, সেই প্রশ্ন ওঠে। শুভরাত্রি।